যখন শ্যুট করতাম দুজন একই দৃশ্যে থাকতো, তখন বারবার তারা একজন আরেকজনকে পরখ করছে, বারবার একজন আরেকজনকে বুঝে নেওয়ার চেষ্টা করছে, একটা কম্পিটিশন। এবং এই সময় আমাকে বিশেষভাবে সাহায্য করেছে আমি যদি বলি, সেটা হলো আনোয়ারা, তাদের মা চরিত্রে অভিনয় করছে। আনোয়ারা দুজন শিল্পীকে ম্যানেজ করার চেষ্টা করত। শাবানা যে প্রডিউসার হিসাবে এই ছবিতে নিজের চরিত্র নিয়ে কখনোই কোনোদিন বলেনি যে আমাকে একটু কম দেখানো হয়েছে। আমরা যখন লাস্ট সিকোয়েন্স শুটিং করতে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে যাই, বিশাল আয়োজন ছিল, সমস্ত শিল্পী ছিল। আলমগীর ভাই এত বেশি ইমোশনাল ছিল লাস্ট সিকোয়েন্সে, সে ওখানে একটা সি ক্রেন, মানে জাহাজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার মতো একটা ক্রেন ছিল আর কি। হঠাৎ আলমগীর ভাই দেখে বলল যে আমাকে যে চেস করা হচ্ছে, আমি যে ভিলেন রাজীবকে চেস করছি, আমি ওই ক্রেনটা ধরে তাকে চেস করব এবং এটা হিরোর হিরোইজমটা ফুটে উঠবে। ঝপ করে আলমগীর ভাই বুড়িগঙ্গা নদীতে পড়ে গেলেন। আমাদের চোখের অদৃশ্য, আমরা উপর দিকে তাকিয়ে আছি, দেখি ফ্রেমের ভিতরে আলমগীর ভাই নাই। রাঙ্গাভাবিতে আলমগীর ভাই ভিলেনের কাজ করেছে, এই ছবিতে রাজ্জাক ভাই হবে ভিলেন, স্টোরি লাইনে আর কি, তার ভিলেন অ্যাটিটিউড হবে। অনেক পরিশ্রম, অনেক খোঁজাখুঁজি, এর জন্যে আমি কমল সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি স্টোরি রাইট করছে ঝন্টু ভাইয়ের পরেই। কমল সরকার একটা গল্পের আইডিয়া দিল, এইরকম একটা গল্প হবে। গল্পটা যথারীতি আমরা শুনলাম, প্রযোজক শুনলেন, বললে হ্যাঁ গল্প ঠিক আছে, এই গল্পটাই হবে। তো স্ক্রিপ্ট তো আর আগে শোনানো যাচ্ছে না, কারণ স্ক্রিপ্টটা তো তখনও হয়নি। গল্পের আইডিয়া তখন রাজ্জাক ভাইকে শোনানো হলো তার বাসায়, রাজ্জাক ভাই সময় নিলেন। আলমগীর ভাইকে শোনানো হলো সম্ভবত শাবানা ওয়াজ সাদিকের অফিসে, উনি শুনলেন। দুজন শিল্পী সময় নিলেন তারা এই ছবিটি করবে কিনা এবং এই চরিত্রটা তারা করবে কিনা, এই ধরনের চরিত্র তারা করবে কিনা, বা এই পরিচালকের অধীনে এই ছবিটা করবে কিনা। তাদের সিদ্ধান্ত নেওয়ার অনেক ব্যাপার। অনেক সময় কিন্তু গল্প পছন্দ হলেও যদি পরিচালকের প্রতি তাদের কনফিডেন্স না থাকে, অনেক সময় শিল্পীরা খুব কৌশলে এগুলো এড়িয়ে যায় আর কি, কিন্তু গল্পটা তারা পছন্দই রাখে। বা অনেক সময় প্রযোজককে তারা রিকোয়েস্ট করে, এটা আমাদের সময় আমরা দেখেছি যে এই ছবির পরিচালক অমুকে হলে ভালো হতো। তারা কিন্তু কোনো বায়াস করে না, তারা কোনো প্রেশার ক্রিয়েট করে না, জাস্ট বলে থাকে আর কি। তো এই যে সময় তারা নিচ্ছে, সেটা ছিল আমার খুবই টেম্পারেচার বাড়ার পিরিয়ড। আমার কি হয়, রাজি হয় কি হয় না। প্রতিদিনই লেপ রাইট করছি, সাদেক সাহেবের অফিসে যাচ্ছি, শাবানার সাথে দেখা করছি, ভাই কি হলো, তারা কি রাজি হয়েছে? রাজি হতে একটা সময় নিচ্ছে তারা আর কি, যে তারা রাজি হবে কিনা। তারপর তারা একটা শর্ত দিল, ছবিটা হবে, তুমি যদি তৈরি স্ক্রিপ্ট আমাদের পছন্দ করাতে পারো। আমরা ভাই স্ক্রিপ্ট করতে তো একটা টাইম লাগবে, একটা স্ক্রিপ্ট যদি আমি 3 মাসে করি, করার পর আপনার যদি না করে দেন, বলো তুমি তাহলে যদি কনফিডেন্স না থাকে যে আমি স্ক্রিপ্ট আমরা পছন্দ করবো না, তাহলে তো করো না, তুমি স্ক্রিপ্ট করার দরকার নাই। তোমার কনফিডেন্স আছে কিনা যে আমার তৈরি স্ক্রিপ্ট যেটা লেখা হবে সেটা আমরা দুজনেই পছন্দ করবো আর কি। তারপরে স্ক্রিপ্টটা রেডি করা হলো। রেডি করার পরে এই স্ক্রিপ্ট তাদের দেওয়া হলো, দুজনে স্ক্রিপ্ট শুনলেন, আলাদা আলাদাভাবে পড়লেন, শুনলেন, জানলেন। এখন হলো কি, তাদের নিজেদের ভিতরে একটা লড়াই শুরু হলো, যে কতটা নিজেকে এক্সপোজ করতে পারবে, আর পরিচালক তার চরিত্রের উপর কতটা মনোযোগ দিছে সেটাকে যাচাই করার জন্য তারা যেন ঠিক যেমন একটা স্কেল নিয়ে বসলো আর কি, যে আমার সিকোয়েন্স কি কম আছে, আমি কি রাজ্জাক ভাইয়ের চেয়ে কম ড্রামা পেয়েছি, আমার কি কোনো সেন্টিমেন্ট কম, রাজ্জাকের বলে আলমগীরের ক্যারেক্টারটা কি একটু বেশি। এগুলো নানা রকমের পরীক্ষা নিরীক্ষা তাদের ভিতরে হলো, একটা সময় তারা রাজি হয়ে গেল। তার মানে আমি ব্যালেন্স স্ক্রিপ্টটাই তাদের হাতে দিয়েছি, যেটা আমি শ্যুট করব। অনেক সময় আমরা অনেক নির্মাতারা স্ক্রিপ্ট একরকম করে, শিল্পীদের একরকম বলে দেয় যে এই চরিত্রটা আপনি করবেন, কিন্তু দেখা গেল আলটিমেটলি সেই চরিত্র থেকে তার গল্পটা সরিয়ে অন্যদিকে চলে যায়। এই ধরনের কোনো কারুকার্য বা করণ কৌশল আমার ছিল না, যে তাদেরকে আমি কোনোরকমভাবে ব্লাব দিব না আর কি, যার কারণে দুজনেই রাজি ছিল। কিন্তু প্রশ্নটা হলো, ফাইটিংটা শুরু হলো সিকোয়েন্স শ্যুট করার সময়। যখন শ্যুট করতাম দুজন একই দৃশ্যে থাকতো, তখন বারবার তারা একজন আরেকজনকে পরখ করছে, বারবার একজন আরেকজনকে বুঝে নেওয়ার চেষ্টা করছে, একটা কম্পিটিশন। তো এই জায়গাগুলোতে আমি খুবই নার্ভাস হয়ে থাকতাম, কাকে খুশি করব, কে খুশি হচ্ছে, কে অখুশি হচ্ছে, মানে পুরো ছবিটাই যেন একটা অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে শেষ হয়েছে বা হতে যাচ্ছে। এবং এই সময় আমাকে বিশেষভাবে সাহায্য করেছে আমি যদি বলি, সেটা হলো আনোয়ারা,
তাদের মা চরিত্রে অভিনয় করছে। আনোয়ারা দুজন শিল্পীকে ম্যানেজ করার চেষ্টা করত এবং বলতো যে কারো প্রতি পরিচালক কোনোরকমভাবে পক্ষপাতিত্ব করছে না, দুটি চরিত্রকে সমানভাবে দায়িত্ব দিচ্ছে। এবং শাবানা যে প্রডিউসার হিসাবে এই ছবিতে নিজের চরিত্র নিয়ে কখনোই কোনোদিন বলেনি যে আমাকে একটু কম দেখানো হয়েছে বা আমি নিজে ফাইন্যান্স করছি, আমার একটা বেশি ড্রামা রাখো, কিছুই বলেনি। সে চাইছিল যে দুটি চরিত্রের সমান ব্যালেন্সে এবং সমান মর্যাদায় চলচ্চিত্রের পর্দায় আসুক আর কি। এবং সেভাবে ছবিটা শেষ হয়। শেষ হতে যে অনেক বড় বিভ্রাট এই ছবির ভিতরে আছে, যেটা আমাকে বলতেই হবে। আমরা যখন লাস্ট সিকোয়েন্স শুটিং করতে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে যাই, বিশাল আয়োজন ছিল, সমস্ত শিল্পী ছিল, দুজন ক্যামেরাম্যান ছিল, একজন ছিল আব্দুল লতিফ বাচ্চু, তাকে স্মরণ করতে হয়, মাহফুজুর রহমান ছিলেন আরেকজন। কারণ একটা শিডিউলে আমরা এটা সিকোয়েন্সটা শেষ করতে পারতাম না, বিদায় দুইজনকে নিয়ে গেছি। রাজীব ছিল, আনোয়ারা ছিল। শিল্পীরা এত বেশি ইমোশনাল ছিল। আমি যদি আলমগীর ভাইয়ের কথা বলি, আলমগীর ভাই এত বেশি ইমোশনাল ছিল লাস্ট সিকোয়েন্সে। সে ওখানে একটা সি ক্রেন, মানে জাহাজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার মতন একটা ক্রেন ছিল আর কি। হঠাৎ আলমগীর ভাই দেখে বলল যে আমাকে যে চেস করা হচ্ছে, আমি যে ভিলেন রাজীবকে চেস করছি, আমি ওই ক্রেনটা ধরে তাকে চেস করবো। তো জ্ঞান বিজ্ঞানের অভাব ছিল আমাদের, আজ এ নির্মাতা, আজ এ ফাইট ডিরেক্টর, আজ এ ক্যামেরাম্যান। আমরা তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলাম যে ক্রেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এটা তো বিশাল একটা লো অ্যাঙ্গেল শটের একটা বিউটি তৈরি হবে এবং এটা হিরোইজমটা ফুটে উঠবে। কিন্তু ক্রেন এবং তালপাতার যে বাঁশি পাখিটা আমরা যে ঘুরাই, এটা যে একসময় অদৃশ্য হয়ে যায়, যেটা পারসিস্টেন্স অফ ভিশনে আমরা পড়িয়ে থাকি ছেলেদের, যে যখন আপনি অতিরিক্ত জোরে ঘুরাবেন তখন খাঁচার পাখিটা বাইরে মনে হবে, খাঁচাটাকে দেখা যাবে না। এটা কিন্তু পারসিস্টেন্স অফ ভিশন, যেখান থেকে সিনেমারই আবিষ্কার আর কি। তো এখন আলমগীর ভাই যত ক্রেনের সে শট দিচ্ছে, তত ক্রেনটা আস্তে আস্তে লোড নিচ্ছে আস্তে আস্তে আলমগীর ভাই এই যে ঝুলন্ত অবস্থা ছিল, আস্তে আস্তে তার এই যে এটা তো যন্ত্রিক, সে সমান হয়ে যাচ্ছে। একটি সমান মানুষ কখনো ক্রেনের সেই সিকল ধরে বা ব্যালেন্স রাখতে পারে না। কি হয়, স্বাভাবিকভাবে ঘটনাটা দুর্ঘটনায় চলে যায়। ঝপ করে আলমগীর ভাই বুড়িগঙ্গা নদীতে পড়ে গেলেন। আমাদের চোখের অদৃশ্য, আমরা উপর দিকে তাকিয়ে আছি, দেখি ফ্রেমের ভিতরে আলমগীর ভাই নাই। স্তব্ধ ইউনিট, শুটিং প্যাক আপ, পানির মধ্যে সব ফাইটাররা ঝাঁপিয়ে পড়লো। পানির ভিতরে আলমগীর ভাইকে এখন খোঁজা হচ্ছে। সে 2 স্পিড বোটের ভিতরে পড়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পানির ভিতরে। পানির মধ্যে সব ফাইটাররা ঝাঁপিয়ে পড়লো। পানির ভিতরে আলমগীর ভাইকে এখন খোঁজা হচ্ছে। সে 2 স্পিড বোটের ভিতরে পড়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পানির ভিতরে। তোলা হলো, বিশাল ক্ষতি, এই পা ভেঙে গেল। শুটিং প্যাক আপ।